নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। সেই দীপঙ্কর দা চলে এসছে টেক বাংলা ডিজি শপ। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার একটা নতুন টপিকস নিয়ে আপনাদের কাছে আসছি। একটা ডেক এসছে, স্টিরিও ডেক ক্যাসেট রেকর্ডার, কেনিউডের স্টিরিও ক্যাসেট ডেক মডেল KX50। আচ্ছা, কি অবস্থায় এসছে, তারপরে কোন কোন স্টেজ কি কাজ করছে সেটার ব্যাপারেও আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে ভদ্রলোক যখন আমাকে ক্যাসেট ডেকটি নিয়ে আসলেন তখন তো চলছিলই না। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ভদ্রলোক এই জিনিসটি আমাকে হাতে দিলেন, দেখুন ভালো করে। বলে এইটা হঠাৎ খুলে বেরিয়ে এলো টেপ ডেকের ভেতর থেকে। তো তারপরে তো চলছেই না, এইটা হঠাৎ বেরিয়ে এলো। কোথায় লাগানো ছিল বুঝতে পারছি না, আর আমার বোঝার কথা না। স্পেশালিস্টের কাছে আসছি, আপনি বুঝে আপনি আমাকে করবেন। আমিও তো সমস্যায় পড়লাম যে সত্যি কথা এটা। তারপরে সেই এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম যে এটা নিশ্চয়ই ওই ফরওয়ার্ড পুলি থাকে, তারপরে হচ্ছে যেটা টেকআপ পুলি মানে ফরওয়ার্ড পুলি, আর হচ্ছে রিওয়াইন্ড পুলি। ওইটাকে ব্রেক করার জন্য ওইখানে যে দুটো টায়ার থাকবে, যখন হচ্ছে নিউট্রালাইজড হবে সেটাকে ব্রেক করার জন্য। মানে এইটা হচ্ছে একবার এইদিকে হবে, ব্রেক হবে একটা চাকা। আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, তারপরে বিস্তারিত আসছি সার্কিট সম্পর্কে, নানান রকম ব্যাপারে আসছি। দেখুন বন্ধুরা, খুললাম। খোলার পরে এইখানে যে ক্যাসেট গার্ড থাকে আর কি, টোটাল মেকানিজমের ওপরে যে এই ক্যাসেট যে গার্ডটা থাকে, এটাও কিন্তু আপনাদেরকে খুলে নিতে হবে। আমি অলরেডি খুলে রেখেছি। এটাও থাকে এইভাবে থাকে। তো সেটাকেও আমি খুলে নিয়েছি অলরেডি আপনাদের দেখাবার সুবিধার্থে। তো চিন্তার কোনো কারণ নেই যে এই জিনিসটা কোথায় লাগবে। তারপর দেখুন, আমি যখন এইটা খুললাম, খোলার পরে দেখলাম এইখানে যে পুলিটা, এই যে রিলিজ পুলি অর্থাৎ রিওয়াইন্ড পুলি, এ পুরো বেরিয়ে এসছে। মানে অবস্থা দেখুন, ভেঙে টেঙে একদম অবস্থা। আমি এখন রিপেয়ার করে রেখেছি। আর এই টায়ারটা এর অরিজিনাল ছিল। এইবারে এই টায়ারটা আমার কাছে নেই। এটা একটু আনকমন, মানে একদম আনকমন, আর খুব পুরনো সেট। আর কিন্তু সব টাচ কন্ট্রোল, কিন্তু কোনো সলিনয়েড নেই, কোনো বিশেষ কোনো আইসি ইউজ করেনি যে টাচ সুইচ করে তাকে কোনো কন্ট্রোলার আইসি ইউজ করে টাচ করে তাকে ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড প্লে রেকর্ডিং মোডে নিয়ে যাবে, তা কিন্তু নয়। দারুণ, মানে খুব খুব ভালো মেকানিজম। কিন্তু খুব ভালো মেকানিজম হলে কি হবে, পার্টস কোথায় পাবেন? মানে অনেক খুঁজেও কিছু পাওয়া অসম্ভব। যাক গিয়ে, তো এই টায়ারটা এখানে লাগানো ছিল, এই টায়ারটা। আর এটা তো খেয়ে বেরিয়ে এসছে, খুব খারাপ অবস্থা। এই টেকআপ পুলিটা মোটামুটি ভালো আছে, এই টায়ারটাও ভালো আছে দেখলাম। এই টেকআপ পুলিটা যেটা ফরওয়ার্ড বা প্লের সময় লাগবে আর কি। তো সেক্ষেত্রে আমি এর মধ্যে বাইরে যাব না, মানে আপাতত 15-20 দিন 1 মাসের মধ্যে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। তো আমি যেখান থেকে বাইরে থেকে, মানে ভারতবর্ষের বাইরে থেকে যেখান থেকে পার্টস আনি, সেখানের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। তারাও সব হাত তুলে দিয়েছে, দিয়ে বললো যে না দাদা, এটা হবে না। তো লাস্টে তো উপস্থিত বুদ্ধি ছাড়া কিছু উপায় নেই, কারণ আমার কাছে সেট আসলে আমি তো সেট ফেরত দেই না। হ্যাঁ বলে দিলে তো হ্যাঁ, আর না বলে দিত না। তো এই পুলিটা দেখে কিছুটা আইডিয়া করলাম। করার পরে কি করলাম, ইবেতে সার্চ করলাম, আরও অ্যামাজন, মানে ইন্ডিয়া না, Amazon.com-এ সার্চ করলাম। ওরা প্রায় এই টায়ারটার দাম চাইছে
প্রায় 40 থেকে 48 ডলার। বন্ধুরা কনভার্ট করুন, ইন্ডিয়ান রুপিসে কত আসবে? তো কাস্টমার দিতে চাইবে আপনার এইরকম ওরা 2-3টে মানে একটা মিক্সড পাঠাবে আর কি, টোটাল 4টে থাকবে। সেটা হচ্ছে 45 থেকে 48 ডলার চাইছে। এবারে আপনারা তো সবাই জানেন আজকের ডলার কত চলছে, ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্সন করলে সেটা কত দাঁড়ায়। তো সেই ছেড়ে দিলাম, ডিসিশান ছেড়ে দিলাম। দেখলাম যে দেখা যাক এবার দীপঙ্কর দা কী করতে পারে, দীপঙ্কর দার ব্রেনের খেলা কী করতে পারে। আচ্ছা, প্রথমত এতে কি করলাম, একে বাঁচাবার জন্য এতে বেশ কিছুটা সুতো জড়ালাম। সুতো জড়িয়ে আমার কাছে এই টায়ারটা ছিল, টায়ারটা কিন্তু এই তুলনায় এইটা দেখুন অনেক চওড়া, এই টায়ারটা অনেক চওড়া, এইটা কিন্তু অনেক পাতলা, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক পাতলা। আমি খুব আস্তে আস্তে করে সুতো জড়ালাম, সুতো জড়িয়ে মাঝে মাঝে সুতো জড়াচ্ছি, আবার একটু করে ডেনলাইট দিচ্ছি, একটু সুতো জড়াচ্ছি ডেনলাইট দিচ্ছি, কারণ ওটা শক্তভাবে যাতে বসে থাকে। তারপরে ফাইনালি এই টেকআপ পুলিটাকে খুলে এর যে টোটাল যে ডেপথ বলতে আপনার টোটাল যে এইখান থেকে এইটার যে থিকনেস থাকবে, মানে এই যে টেকআপ পুলিটা আছে, এই টেকআপ পুলির যে এই যে বাইরে কতটা থিকনেস থাকবে, অর্থাৎ এইটার সঙ্গে মেলালাম। এখন এটার সঙ্গে মেলালে আপনারা এটা বড় ভাবছেন, এটা বড় না, এটা মোটামুটি ঠিকই হয়েছে। তো সুতো জড়িয়ে আমার কাছে একটা পাতলা, এর থেকে একটা পাতলা আপনার টায়ার ছিল, সেই টায়ারটি লাগালাম। তো লাগিয়ে দেখা যাক সাকসেস হচ্ছে কি না। এবারে এখনও আমি লাগাইনি। তারপরে এইটা লাগবে, এইটা ওই আপনার ব্রেক শুর মতো কাজ করবে, অর্থাৎ এইটা একবার যখন কাজ করবে না তখন এইটা এইখানে এসে লাগবে, আবার যখন কাজ করবে না তখন কি করবে, ব্রেক শু আর কিছুই না, এইটা এসে এইরকমভাবে লাগবে। তো এটা আমি লাগিয়ে দেখাচ্ছি। তার আগে লাগিয়ে দেখে আমরা দেখি যে সেটটা চালু হচ্ছে কিনা। তবে সবচেয়ে অদ্ভুত মানে খুব সুন্দর ব্যাপার যেটা আর কি, যে সব কিন্তু টাচ, মানে সমরায়নে যেমন টাচ তার থেকেও অনেক সব টাচ, জাস্ট আঙুলে মনে হচ্ছে যেন পুশ সুইচ আসে ভেতরে, মনে হচ্ছে ওই যেরকম টিভি বা মাইক্রোওয়েভ ওভেনের যেরকম সুইচ থাকে, জাস্ট টাচ করলাম তারপর হয়ে গেল। আর এটা তো সেই এলইডি গ্রাফিক ডিসপ্লে, আর এখানে আছে আপনার রেকর্ডিং ভলিউম লেভেল, অন অফ সুইচ, ইজেক্ট। আচ্ছা, এবারে ভেতরে আসছি স্টেজ এবং কি করতে জিনিসটা সলভ হলো। তো এখানে আসছি, এইটা দেখুন আমার সেই কথা, আমি সেই সোনোলাইনকে তুলনা করে বলতাম যে এত বড় পাওয়ার সাপ্লাই, মানে অক্স পাওয়ার সাপ্লাই এখানে কি হবে, সেই 30-40 ভোল্ট দিয়ে 30-40 ভোল্ট করতো, করার পরে কি করতো সেই আমি দেখাচ্ছি একটুখানি, আপনারা ধৈর্য ধরুন, আমার কাছে একটা সোনোলাইন আছে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন সেই সোনোলাইনে সব কটা সেটাই সেম করে। কি করেছে এই সোনোলাইনে, সেই হচ্ছে আপনার ট্রান্সফরমার থেকে অ্যাম্পলিফায়ারের সাপ্লাই যা তুললো সেই 30-0-30 তুলুক, 20-20 তুলুক, আর 25-0-25 তুলুক, কিন্তু অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে দেখুন সেই 0-25 করে কি করলো, এই দুটো ট্রানজিস্টার দিয়ে এখানে একটা রেগুলেটর যদিও আইসি আসে, এইখানে একটা ট্রানজিস্টার, এখানে একটা ট্রানজিস্টার, এখানে একটা ট্রানজিস্টার দিয়ে সেই স্টেবিলাইজ করে স্টেপ ডাউন করছে। এতে কিন্তু ডিজাইন ঠিক হলো না। আমি এখানে রেগুলেটর পাওয়ার আইসি ইউজ করবো, এখানে সেই কিন্তু লাস্ট কিন্তু ওই 16 ভোল্ট, তারপর মোটরের জন্য 12 ভোল্ট ইত্যাদি নিচ্ছে। আর এইগুলো প্রচণ্ড গরম হয়, নিচে পিসিবিও পুড়ে যায়। বহু ভিডিওতে বলেছি এইসব ট্রানজিস্টার ইউজ না করে পাওয়ার রেগুলেটর আইসি ব্যবহার করাই ভালো ছিল। যাকে এটা আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু এতে আমি বারবার বলেছি যে এই ডিজাইন কিন্তু আমার পছন্দ হচ্ছে না, যে এইখানে এই ভুলটা কিন্তু এরা করেই আসছে। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, এরা দেখুন সিম্পলি একটা ট্রান্সফর্মার ইউজ করেছে, যেটার ভ্যালু কিনা আপনার
15-0-15 একটা সিম্পলি ট্রান্সফর্মার ইউজ করেছে। কত ছোট ট্রান্সফর্মার, অবশ্য এখানে পাওয়ার অ্যাম্পলিফায়ার নেই বলেই ছোট হচ্ছে। তো এখানে শুধু প্রি অ্যাম্পলিফায়ারের ব্যাপার। এইখানে একটা রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে। দেখুন এইখানে একটা রেগুলেটর আইসি ব্যবহার করা হয়েছে, যার ভ্যালু কিনা 7818, মানে 7818 মানে 18 ভোল্ট রেগুলেট করলো। 18 ভোল্ট রেগুলেট করে তারপরে দাঁড়ান আইসিটা, হ্যাঁ 78180 আছে। রেগুলেট করলো, রেগুলেট করার পরে কিছু ট্রানজিস্টার দিয়ে কি করলো, ট্রানজিস্টার বলছি সরি, কিছু রেজিস্ট্যান্স দিয়ে জাস্ট ড্রপ করে 12 ভোল্ট করে এই মোটরে আসলো। এটা 12 ভোল্টের সিসিডব্লিউ মোটর আছে। তারপরে কি হলো, এইখানে নয়েজ, ডলবি নয়েজ ক্যালকুলেশন, এই যে দেখুন এই একটা চিপ ব্যবহার করা হয়েছে, এই একটা করা হয়েছে। আর এইখানে হচ্ছে হেড ফ্রি ব্যবহার করা হয়েছে LM সিরিজের, এটা হচ্ছে হেড ফ্রি। এই হেড ফ্রিটাই একটাই আইসি ইউজ করা হয়েছে, এটাই রেকর্ডিং প্লেব্যাকেও লাগবে এবং আপনার অনলি প্লেব্যাক যখন ক্যাসেট করবেন তখন লাগবে। আর এইটা হচ্ছে ব্যান্ড সুইচ। আর এখানে পিসেট রেখেছে, এইখানে হচ্ছে লেখাই আছে এখানে স্পষ্ট, টিবি মাইক অ্যাম্পলিফায়ার, মানে প্লেব্যাকের সময় কন্ট্রোল করবে। প্লেব্যাক এই দুটো পিসবে, প্লেব্যাক মানে গেন কন্ট্রোল করবে। আর এই দুটো এখানে পিসেট ব্যবহার করা হয়েছে। দেখুন রেকর্ডিং অসিলেটর কন্ট্রোলার, রেকর্ডিং অসিলেটর কন্ট্রোলার, পরিষ্কার খুব সুন্দর সার্কিট, একদম একদম ছিমছাম পাওয়ার সাপ্লাই। তারপরে এখানে রেকর্ডিং দুটো পিসেট রেখেছে রেকর্ডিং বায়াস অসিলেটরকে কন্ট্রোল করার জন্য, ওটা অসিলোস্কোপ দিয়ে দেখে নিতে হয় ওই ফ্রিকোয়েন্সিটা। আর এইখানে যে গ্রাফিক ডিসপ্লেটা আছে সেইটা হচ্ছে দুটো চ্যানেলের জন্য দুটো পিসেট রেখেছে। এইখানে দুটো পিসেটের জন্য দুটো চ্যানেলের জন্য দুটো পিসেট রেখেছে, সেই পিসেটগুলো এই গ্রাফিক্স ডিসপ্লেটাকে দুটোকে ব্যালেন্স করার জন্য। আর এটা হচ্ছে বায়াস অসিলেটর, যেটা হচ্ছে ইরেজিং হেডে সরাসরি যাবে। আর এইখানেও আর একটা বায়াস অসিলেটর ইউজ করা হয়েছে, এই একটা বায়াস অসিলেটর, এটা বায়াস অসিলেটর। আচ্ছা, এই গেল টোটাল, এই ফাংশন হয়ে গেল, এটা তো আপনাদেরকে বললামই। এইবারে আপনার এইখানে বেল্টগুলো একদম কেটেছিল, এর বেল্টের অনেকগুলো রহস্য আছে, এদিকে একটু দেখাচ্ছি। এখানেও সেই ক্যাম গিয়ারে খেলা আছে অনেকগুলো, এইখানে একটা ক্যাম গিয়ার আছে, ওই সাইডে একটা ক্যাম গিয়ার আছে। এই মোটর থেকে কিন্তু এই মোটর থেকে আপনার একটা বেল্টই গেছে, মেন বেল্ট, এই দেখুন এই চওড়া বেল্টটা গেছে একদম মোটরের পুলি থেকে এইখানে আপনার ফ্লাইহুইল পর্যন্ত। ফ্লাইহুইলটাও খুব ভালো মানের, বেশ ওয়েট এবং বেশ ভালো ব্যালেন্স রাখতে পারবে এরকম একটা ফ্লাইহুইল ইউজ করা হয়েছে এখানে। আর এইটা গেল হচ্ছে মেন আইডলার। এই ফ্লাইহুইলের সঙ্গে এইখানে স্প্রিং হবে, এখানে স্প্রিং হয়ে এইখানে ঘষা খাবে, ঘষা খেয়ে এইখানে মেন আইডলারটা ঘুরবে। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে এই অটো স্টপের জন্য এই ফ্লাইহুইল থেকে নিচ থেকে একটা বেল্ট নিয়ে এর গা থেকে এই অবধি এসছে। এইখানে একটা রচেট লিভার আছে, এই রচেট লিভারটা সবসময় আপ ডাউন করবে। আমি চালিয়ে দেখাচ্ছি, দেখছি চলে কিনা। তো আপ ডাউন করবে, তখন ও সবসময় কী করবে, ওই ক্যাম গিয়ারের পয়সাকে নিউট্রাল করার জন্য এবং মোডে যাওয়ার জন্য, মানে ফাস্ট ফরওয়ার্ড মোডে যাওয়ার জন্য, রিওয়াইন্ড মোডে যাওয়ার জন্য, প্লে মোডে যাওয়ার জন্য, পজ স্টপ যখন হবে তখন নিউট্রালাইজ করার জন্য করা হয়েছে। আর এইখান থেকে একদম সামনে থেকে দেখাচ্ছি, আমি সামনের যে মেকানিজম থেকে দেখাচ্ছি, এইখান থেকে একটা রাবার বেল্ট যাবে, এইখানটাতে যাবে, এই জায়গাটাতে যাবে। আবার এইখানে দেখুন দুটো ঘাট করা আছে, এই যে এইখানে দেখুন দুটো ঘাট করা আছে। এইখানে থেকে মোটরে এলো, মোটর থেকে এখানে এলো, এখান থেকে আর একটা ঘাট থেকে কী হবে, এই জায়গায় যাবে কি কাউন্টার হিসাবে। এইটা অবশ্য ডিজিটাল কাউন্টার না, মানে কোনো অপটিক্যাল ডিভাইস এখানে ব্যবহার করা হয়নি, কোনো অপ্টো কাপলার বা অপটো ট্রানজিস্টার কোনো ব্যবহার করা হয়নি।
যার জন্য এইখানে যদি অপটিক্যাল কোনো কিছু ব্যবহার করা হতো, মানে সেই মানে একদিকে এলইডি আছে আর একদিকে অপটিক্যাল ট্রানজিস্টার আছে, তার মাঝখান দিয়ে এর একটা পাত যেত, তাহলে কিন্তু কাউন্টিংয়ের গন্ডগোল হতো এবং ডেক কেউ সেন্স করতো না, বন্ধ করে দিত। এরকম ডেকও আমি অনেক পেয়েছি। আর এখানে মোটর চেঞ্জ করতে হলে সিম্পলি আপনাদের প্রথমে কি করতে হবে, আর মোটর চেঞ্জ করতে হবে, সরি বন্ধুরা, এখানে বেল্ট চেঞ্জ করতে হলে আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এই বেল্টটা কিন্তু লাগাতেই হবে, এটা তো সেন্সার, মানে এইটা হচ্ছে এই রসেরটাকে খেলাচ্ছে। তো এইখানে এই অবস্থায় থাকবে, প্রথমে এখানে এটা থাকবে, এই থাকবে, এইখানে একটা স্ক্রু আপের জায়গা আছে, এইটা ভেতরের দিকে যাবে, এইখানে স্ক্রু আপের জায়গা আছে, আর এইটা এইখানে এসে লাগবে। যখন রেকর্ডিং সুইচ লাগাবো তখন এইখানে লিভারটা কি করবে, একটু এরকম হবে, এইখানে এরকম হবে, হওয়ার পরে তখন কি হবে, এই রেকর্ডিং প্লেব্যাক যে সুইচটা আছে তখন এই টানলো মানে রেকর্ডিং পজিশনে চলে গেল, রেকর্ডিং হবে তখন, মানে অর্থাৎ এইখানে আপনারা যদি দেন, এইখানে এই যে রেকর্ডিং লাইন ইনে যদি কোনো অন্য কিছু গান বাজনা বাজান আর কি, তখন এইটা অক্স হিসাবে কাজ করবে, সেই গান এখানে বাজবে, মানে এর থ্রু দিয়ে বাজবে, প্লাস রেকর্ডিং হবে। এই লিভারটা আপাতত আমি খোলা রেখেছি, এটা পরে লাগালেও চলবে। তো এই স্প্রিংটা তো এখানেই লাগবে, আমি আপনাদের বললাম এই স্ক্রুতে এইভাবে লাগবে, দিয়ে এটা টানবে। খুব সিম্পল সার্কিট, কিন্তু জটিল ব্যাপার, অথচ খুবই ভালো সেট, এবং একটাই আইসি ইউজ করে একদম সুন্দর ছিমছাম সার্কিট, কোনো এখানে পেঁচাপেচি নেই। এই হচ্ছে বিদেশি সেট। তো বন্ধুরা, তো এই স্প্রিংটাও ভেঙে টেঙে গেছিলো, আমি একটা অন্য স্প্রিং মানে জোগাড় করে কায়দা করে লাগাচ্ছি, কিন্তু ভাববেন না যে চলবে না, চলবে। লংজিভিটির কোনো রকম অসুবিধে হবে না, দীপঙ্কর দা যেটা বলবে সেটা মানবেন। এই স্প্রিংটা এইভাবে লাগাতে হবে, আস্তে করে এটাকে এই করতে হবে, করার পরে এইখানে এইরকম একটা পার্ট দেখতে পাবে, এগুলো সব পরিষ্কার করে নিতে হবে, কিন্তু ভালো করে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে এই লক হয়ে গেল, কাছাকাছি তো একটা ভালো আছেই, ওইটাকে দেখতে হবে, দেখার পরে যে ওর কাছাকাছি হচ্ছে কিনা, তারপরে আপনারা কি করবেন, এই লিভারটা, এই যেটা হচ্ছে আপনাদের বললাম ব্রেক লিভারটাকে লাগাবেন, এইটাকে নিচে থাকবে, এই দেখুন ব্রেক লিভারটা আমি লাগাচ্ছি, এই যে অংশটা দেখছেন ফাঁকা, এইটা এর ভেতরে গিয়ে লক হবে, দেখা যাক কি করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে আপনাদেরকে করতেই হবে এটা। হ্যাঁ, লেগে গেছে খুব সম্ভবত। এই দেখুন, এইটাকে এখন ব্রেক করে আছে, দুটো লাগালে এটা ব্রেক করবে না। নিচে আগে খুব ভালো করে, এখানে দেখুন রাস্ট ফাস্ট পড়ে গেছিলো, এগুলো খুব ভালো করে আপনাকে গ্রাইন্ড করে নিতে হবে। তারপরে এইখানে একটা আপনার স্প্রিং থাকবে নিচে, এইটাকে আস্তে করে ধরবেন, এই স্প্রিংটা ঢুকিয়ে নিলাম, ওইখানে আগে একটু ভেসলিন ভালো করে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করবেন, দিয়ে এই দেখুন এইটা এই ঢুকে গেল, লক হয়েছে। এবার এর উপরে একটা ছোট্ট টুপির মতো থাকে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন ছোট্ট টুপির মতো থাকে, এইখানে একটা ঘাট আছে, ঘাটটা গিয়ে এইটা গিয়ে এখানে অনেক সময় লকও ব্যবহার করা হয়, এইটা গিয়েই এখানে লক করবে, খুব সাবধানে। এখন ব্রেক লিভারটা কিন্তু আমি ধরে আছি,
লক হয়েছে। লক হওয়ার পরে ব্রেকটাকে আপনারা একটু রিলিজ করে এটা দেখবেন এটা ফ্রি হয়েছে কিনা। ফ্রি হয়েছে, এবং একটু টেনে দেখবেন, খুব জোরে টানলে তো বেরিয়ে আসবেই। মোটামুটি এইটার মতো এইটা তো ভালো ছিল, মোটামুটি এইটার সঙ্গে কম্পেয়ার করবেন। এইবারে লাইন দিয়ে দেখা যাক জিনিসটা কি দাঁড়ালো। আচ্ছা, মোটরে এখনও এটা লাগাইনি, এগুলো তো পরের অক্সিলারি ব্যাপার। আগে তো চালু হোক, দেখা যাক সাকসেস হয়েছে কিনা। হ্যাঁ, তো সব বন্ধুরা, এইখানে সমস্ত স্প্রিং ট্রিংগুলো সব পরিষ্কার করতে হবে, কিন্তু পুরো খুলতে হবে আপনাকে, অত সোজা না। আসলাম, ওই টায়ার লাগালাম, বেড লাগালাম, ছেড়ে দিলাম। তো এবার আমি পুরো অ্যাসেম্বলিটা লাগিয়েছি, এটা পরের কথা, আমি তো বারবার বলছি। তো আমি আমার তৈরি সেই টায়ারটা লাগিয়েছি। আগে দেখি ফরওয়ার্ড হচ্ছে কিনা, রিওয়াইন্ড হচ্ছে কিনা। এই দেখুন, আস্তে করে টিপলাম, এই দেখুন ফরওয়ার্ড হচ্ছে। এখানে আঙুল ধরে দেখবেন, ও দারুণ টর্ক আছে। এই স্টপ, তারপরে দেখি রিওয়াইন্ড, এইটা হচ্ছে রিওয়াইন্ড। এই দেখুন রিওয়াইন্ড, রিওয়াইন্ডও হচ্ছে, একদম ভালো টর্ক আছে। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন ব্রেকটাকে খেয়াল করবেন, কিন্তু এইখানে যখন কাজ করছে, এইখানে কিন্তু ব্রেকের জায়গায় এই যে ফাঁকা আছে, ফাঁকা। আর এই 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 পুলিটাকে কিন্তু ও ব্রেক করে রেখেছে। আবার যখন আমি ফরওয়ার্ড করব, ধরুন ফরওয়ার্ড করছি, তখন দেখুন এইটা রিলিজ, এইটা এই কভারটা লাগাবার পরে আরও মানে এইটাকে একটু ঠেলে রাখবে, এই কভারটা লাগাবার পরে একটু ঠেলে রাখবে। এখন দেখুন এই জায়গাটা কিন্তু ও ব্রেক করছে না, এই যে ব্রেক লিভারটা, এই জায়গাটা কিন্তু ও ব্রেক করছে না, ফাঁকা আছে। আর যখন রিওয়াইন্ড করছি, তখন ঠিক এইটা এই পজিশানে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো প্লে হচ্ছে কিনা দেখি। প্লে হলে যদি এই লাইট জ্বলে, তাহলে ভাবলাম যে আউটপুট একদম ঠিক আছে, এই লাইট ওঠানামা করবে, মানে গ্রাফিক্স লাইট ওঠানামা করবে। একটা ক্যাসেট দিচ্ছি, আমি কোনো অ্যাম্প্লিফায়ারের সঙ্গে অ্যাটাচ করিনি, করার দরকারও নেই। আপনাদের হাত ব্রেনই বলে দেবে যেটা চলছে কি চলছে না। প্লে করছি বন্ধুরা, সেটটাকে তো অনই করেছি, দেখতেই পাচ্ছেন। আর আপনার এইটা এখনও লাগাইনি, এটা একটা বেল্ট লাগাতে হবে, দুটো বেল্ট লাগবে এই কাউন্টার চালু করতে গেলে। তো এখানেও কিন্তু সেই প্লে কিন্তু উঠে আসবে। আর যদি হেড উপরে উঠে থাকে, ইজেট ফিজেট কিচ্ছু হবে না, আদার্স ফাংশানও হবে না। আগে প্লে করছি, হেড উঠছে কিনা দেখুন। এই দেখুন হেড উঠলো, একদম হেড উঠলো, পজ হয়ে আসবে। হ্যাঁ, এই দেখুন টেকআপ পুলি ঘুরছে, ক্যাপস্টেন ঘুরছে, পিঞ্চ রোলার ঘুরছে। অর্থাৎ আমি যদি ক্যাসেট দিই, তাহলে কিন্তু আপনার এটা হচ্ছে হবে, প্লে হবে। আর প্লে হলে সিগন্যাল পাচ্ছে কিনা এখানেই আপনারা বুঝতে পারবেন। তো আমি আবার প্লে করছি, প্লে হচ্ছে। দেখি এগুলো ফিটিংস যেটা আমি দেখাচ্ছিলাম, এইটা ফিটিংসের অনেকগুলো, এখানে একটা স্ক্রু নেই, এখানে একটা স্ক্রু নেই। আর এইটা লাগালে এইখানে একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটা দিয়ে এইখানে একটা স্ক্রু লাগবে। তো তার জন্য ডেকটা রেডি হয়ে গেছে। এইবার এইখানে খেয়াল করবেন যে এইখানে যে পিক লেভেল এলইডি গ্রাফিক্স ডিসপ্লে চলছে কিনা। দেখুন ওপরেরটা লেফট, নিচেরটা রাইট, একদম নর্মালি চলছে, মানে আউটপুট একদম ঠিকঠাক আছে। স্পিডের টুকটাক গন্ডগোল হতে পারে, সে মোটরের পেছনে হচ্ছে স্পিড কন্ট্রোলার দিয়ে আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কিন্তু ডেকটা একদম 100% ঠিক চলছে, একদম ঠিক চলছে। এবারে আর এইভাবেই আপনাদেরকে রেডি করতে হবে, ধৈর্য ধরে। বিদেশি ডেক আসলে ঘাবড়ে যাবেন না যে কি এটা কোথা থেকে খুলে আসলো, এই টায়ার পাওয়া যাচ্ছে না, এইসব ঘাবড়াবেন না। নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনাকে রেডি করতে হবে, এবং এমনভাবে রেডি করতে হবে যেটা হচ্ছে লংজিভিটি হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ডেকটি রেডি হয়ে গেছে। আজকালের মধ্যে আমি একদম ভালো মতো টেস্ট করে যার সেট, ওই ভদ্রলোককে ফোন করে দেবো, সেটটি যাতে নিয়ে যায়, কারণ আমার কাছে প্রচুর সেট জমা হয়ে গেছে, রাখার জায়গা নেই। আর আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুচিন্তা করুন। জয় ভারত, বন্দে মাতরম।